স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ নাকি ভারত? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা গতকালকেও এমন বিষয় নিয়ে আলাপ করেছি যে ভারত তাদের দেশে বাংলাদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা দিয়েছে স্থল বন্দর দিয়ে। আজকেও আবার আলাপের প্রয়োজন হচ্ছে এজন্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা গতকালকে একটা মন্তব্য করেছেন যে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ক্ষতিগ্রস্ত হবে ভারতই। আসলে কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু সত্য, এটি একটি উন্মাদনাপূর্ণ আলাপ কিনা আমরা একটি পরিসংখ্যান দিয়ে আলাপটা করবার চেষ্টা করব। আমাদের প্রথমেই দেখে নেওয়া দরকার যে ভারতের বিধি নিষেধে কি আছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে কয়েকটি দিক রয়েছে। প্রথমত, ভারতের কোনো স্থল বন্দর ব্যবহার করেই দেশটিতে বাংলাদেশি পোশাক রপ্তানি করতে পারবে না। রপ্তানি করা যাবে কলকাতার হলদিয়া বন্দর বা শ্যামাপ্রসাদ নদী বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু বন্দর দিয়ে। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরামে শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না। উল্লেখ্য, শুল্ক স্টেশন ও স্থল বন্দরের মধ্যে পার্থক্য হলো শুল্ক স্টেশনে স্থল বন্দরের মতো অবকাঠামো থাকে না, সেখানে শুধু শুল্ক সংগ্রহের ব্যবস্থা থাকে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়েও প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না। এর মানে বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে সব পণ্য রপ্তানি হবে না। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার সহ ওই এলাকায় বাংলাদেশের এসব পণ্যের বেশ চাহিদা রয়েছে, কিন্তু ভারত সেটি বন্ধ করে দিল। চতুর্থত, ভারত বাংলাদেশের মাছ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, ভোজ্য তেল ও ভাঙা পাথর আমদানিতে বিধিনিষেধ আরোপ করেনি। পাশাপাশি ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ প্রযোজ্য হবে না। মাছ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ভোজ্য তেল, ভাঙা পাথর এগুলো ভারতে আসলে সেই অর্থে রপ্তানি হয় না বললেই চলে, যার কারণে এগুলোর উপর নিষেধাজ্ঞা নেই। আর আমরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি করি, সেক্ষেত্রে বিধিনিষেধ নেই, আমরা যথারীতি রপ্তানি করতে পারবো। ভারতের এই বিধিনিষেধ গত শনিবারে আদেশ জারি করার পর থেকেই কার্যকর হয়েছে এবং এরই মধ্যে বাংলাদেশি পণ্য ভারত বাংলাদেশের স্থলবন্দর থেকে ফেরত আসার ঘটনাও ঘটেছে। রোববার বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক বলতে গেলে বলা যায় যে প্রাণ আরএফএল গ্রুপের 17টি ট্রাক খাদ্যপণ্য বুড়িমারি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শিলিগুড়ি যাবার কথা ছিল। ভারতের বিধিনিষেধের কারণে পণ্যগুলো আটকে যায়। আমরা একটু এবার দেখতে চাই যে ভারতে বাংলাদেশের বাজারটা কত বড় এবং এই বাজারটা বিস্তার লাভ করে কোথায় যাওয়া সম্ভব ছিল, বহুদূর যাওয়া সম্ভব ছিল। এখন যে বাজারটি আছে সেটি থেকেও কয়েক গুণ বাড়িয়ে ফেলানো সম্ভব ছিল। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে ভারতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ মোট $157 কোটি পণ্য রপ্তানি করেছে বা $1.57 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ $900 কোটি পণ্য আমদানি করে একই অর্থ বছরে। এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য। ভারতীয় ভোগ্য পণ্যের বড় বাজার বাংলাদেশ। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশটির শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের 8 নম্বর ছিল বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের 2.55% এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশি পণ্যের শীর্ষ 10টি রপ্তানি গন্তব্যের
মধ্যে ভারত একটি। এর অবস্থান বছর ভেদে 8-এর আশপাশে থাকে। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, এরপরে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স। এশিয়ার দেশ জাপান অথবা চীন বাংলাদেশের রপ্তানি গন্তব্যের শীর্ষ তালিকায় নেই। রাশিয়াতেও রপ্তানি অনেক কম। চীনে বাংলাদেশ 2023-24 অর্থ বছরে রপ্তানি করে মাত্র $72 কোটি পণ্য। ভারতে রপ্তানি করেছে এর প্রায় 2.5 গুণ পণ্য। বাংলাদেশের রপ্তানি খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নির্ভর। পরিসংখ্যান যেটি বলুক না কেন, বাংলাদেশ পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ হচ্ছে ভারতের 10-এর মধ্যে রপ্তানি গন্তব্য। মাত্র $10 বিলিয়ন রপ্তানি করে 10-এর মধ্যে আছে। আবার বাংলাদেশের রপ্তানি গন্তব্যের সারা এশিয়ায় বাংলাদেশ আসলে সেই অর্থে পণ্য রপ্তানি করে খুবই কম, খুবই সীমিত। নেপাল, ভুটান, ভারত মিলিয়ে সামান্য কিছু রপ্তানি করে এবং এর মধ্যে ভারতে কিন্তু শীর্ষ। বাংলাদেশের সীমিত রপ্তানি গন্তব্য, এই রপ্তানি সীমিত গন্তব্যের মধ্যে, এবং বাংলাদেশ রপ্তানিও করে কম এবং বাংলাদেশের পণ্য রপ্তানি বৈচিত্র্যও নেই। প্রধানত বাংলাদেশ গার্মেন্ট পণ্য রপ্তানি করে এবং কিছু কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, কিছু খাদ্য পণ্য রপ্তানি করে এবং এগুলো বেশিরভাগই কিন্তু ভারতে রপ্তানি করে। আজকে 2023-24 অর্থ বছরের পরিসংখ্যান যেটি বলছে $1.57 বিলিয়ন রপ্তানি হয়েছে। কিন্তু এটিকেই ভারতের সাথে সুসম্পর্কের মাধ্যমে ভারতের বিশাল বাজার, আমি আগেও বলেছি আবারও বলছি পরিসংখ্যানগুলো, যে পৃথিবীর প্রায় 18% মানুষ ভারতে বসবাস করে। প্রায় 144 কোটি মানুষের বসবাস ভারত। সেই ভারতে, সারা ভারতে অল ইন্ডিয়া যদি নাও হয়, শুধুমাত্র সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে যদি বাংলাদেশের বিপণন ব্যবস্থা সাজানো যেত, তাহলেও এটি আজকের যে $2 বিলিয়ন বা $1.57 বিলিয়ন, এটি $10 বিলিয়ন হওয়া কিন্তু কোনো ঘটনা ছিল না। কিন্তু সেগুলো আসলে হবে না। আমরা রপ্তানি বা কত করি? এই যে চলতি অর্থ বছর, এই অর্থ বছরটা শেষ হতে যাচ্ছে, আর 1 মাস পরে এই অর্থ বছরটা শেষ হবে। এই অর্থ বছরে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রাই হচ্ছে মাত্র $57.5 বিলিয়ন। লক্ষ্যমাত্রা অর্জিত হবে কত হবে? $50 বিলিয়ন। কিন্তু এই $50 বিলিয়ন যদি আপনি $100 বিলিয়ন নিয়ে যেতে চান, ধরুন আমার বাৎসরিক খরচ, আমদানি ব্যয় মেটানো, ঋণের কিস্তি পরিশোধ করা, এগুলো মিলিয়ে ধরেন এখন $60-70 বিলিয়ন প্রয়োজন হয়। কিন্তু আমার তো বাড়তে আয় করতে হবে। আমি যদি $100 বিলিয়ন টার্গেট করি যে বাৎসরিক আমি রপ্তানি করবো $100 বিলিয়ন, রেমিটেন্স আনবো বাৎসরিক $30 বিলিয়ন, তাহলে এই যে $100 বিলিয়ন আমার যদি রূপান্তর করতে হয়, তাহলে আমি যদি ভারতের বাজার থেকে $10 বিলিয়ন পাই, সেটি আমার জন্য কত বড় অ্যাডভান্টেজ একবার চিন্তা করেছেন? আর একদিকে ভারতের রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের টপ 10 রপ্তানি গন্তব্যের একটি হতে পারে, কিন্তু খুবই কম। ভারত পণ্য রপ্তানি করে সারা পৃথিবীতে $800 বিলিয়ন অধিক। আমি বারবারই বলি, জোর দিয়ে বলি, $800 বিলিয়ন কাছে $9 বিলিয়ন, $14 বিলিয়ন পর্যন্ত ভারত আমাদের এখানে রপ্তানি করেছে সর্বোচ্চ। তো সেই জায়গায় 2023-24 অর্থ বছরে $9 বিলিয়ন মতো পণ্য রপ্তানি করেছে। আপনি চিন্তা করুন যে $800 বিলিয়ন পণ্য আমি রপ্তানি করি বিদেশে, তার মধ্যে $9 বিলিয়ন আসলে কোনো যায় আসে? বা ভারত এটি বিস্তার করে, এটি যদি ভারত আরো বাড়িয়ে দেয়, $20 বিলিয়ন রপ্তানি করলো, কিন্তু আমি যদি $10 বিলিয়ন হিসাব শুধুমাত্র ভারত থেকে নিতে পারি, এশিয়ার আর কোনো জায়গায় কিন্তু আমার রপ্তানি নেই। আমি জাপানে রপ্তানি করতে পারি না, আমি চীনে নামমাত্র রপ্তানি করি, $1 বিলিয়ন রপ্তানি করি না। 23-24 অর্থ বছরে চীনে রপ্তানি হয়েছে মাত্র $72 কোটি পণ্য, এবং চীনে এই রপ্তানিটা বাড়বারও কোনো সুযোগ নেই, কারণ সেখানে শুল্ক বাধা আছে এবং সেখানে আমাদের পণ্যের উপযোগিতা
সেটিও একটা ব্যাপার আছে, কিন্তু ভারতে আমাদের পণ্যের যথেষ্ট উপযোগিতা আছে, আমাদের খাদ্য পণ্যের, আমাদের ফার্নিচার শিল্পের, আমাদের প্লাস্টিক পণ্যের, আমাদের পাট পণ্যের, আমাদের চামড়াজাত পণ্যের যথেষ্ট উপযোগিতা আছে। সেই জায়গা থেকে ভারতে সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গে আমাদের পণ্য একটি বিশাল বাজার লাভ করতে পারত। কিন্তু আমাদের এই যে পাল্টাপাল্টি ব্যবস্থা, আমরা আসলে ছোট দেশ, ছোট ইনকাম, ছোট চিন্তা, যার কারণে আমরা একটা বিশাল দেশের সাথে সাংঘর্ষিক অবস্থায় গিয়েছি। ভারত আমাদের ঘটনার সূত্রপাত এই যে রপ্তানি বন্ধ করলো বা আমদানি ভারত তাদের দেশে আমাদের দেশ থেকে বন্ধ করলো স্থল বন্দর দিয়ে, এটি আসলে এক প্রকার আমদানি বন্ধ করবার মতোই। কারণ স্থল বন্দর দিয়ে যদি আমরা পণ্য রপ্তানি করতে না পারি, সেখানে ভারতে আমরা আসলে পণ্য আর রপ্তানি করতে পারবো না। আজকে সেভেন সিস্টার্সে যদি আমরা এই যে সেভেন সিস্টার্সে আগের ব্যবস্থায় যদি রপ্তানি না করতে পারি, কলকাতা বন্দর দিয়ে সেভেন সিস্টার্সকে পণ্য রপ্তানি করতে হলে 10 থেকে 15 দিন সময় লাগবে, খরচ প্রায় দ্বিগুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে এই ঘোড়া পথে কলকাতা বন্দর দিয়ে সেভেন সিস্টার্সের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য নেবেন কিনা সেটি হাজারবার ভাববার বিষয় আছে। সবকিছু মিলিয়ে যেটি বলবার বিষয়, যে বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন যে ভারতই ক্ষতিগ্রস্ত হবে, তিনি কোন অর্থে বলেছেন জানি না, কারণ পাল্টাপাল্টি ব্যবস্থা চলছে। ভারত গত মাসের 8 তারিখ, এপ্রিলের 8 তারিখে আমাদের এখানে বাংলাদেশ থেকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, ভারতের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ব্যবহার করে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করি, সেটি বন্ধ করে দিয়েছে। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ, আমি ওই যে আগেই বললাম যে আমরা ছোট দেশ, ছোট চিন্তা, ছোট কল্পনা, সেই জায়গা থেকে আবার 1 সপ্তাহের মধ্যে ভারতের সুতা আমদানি হতো আমাদের বাংলাদেশে স্থল বন্দর দিয়ে, সেই সুতা আমদানি আমাদের দেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, ওয়াকিবহাল মহল বলছেন যে ভারত এই সুতা আমদানি বন্ধ করবারই একটা পাল্টা ব্যবস্থা নিয়েছে, যে বাংলাদেশি পণ্য স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা যাবে না। এই পাল্টাপাল্টিতে আসলে ক্ষতিগ্রস্ত হয় ছোটরা, বড়দের কিছু হয় না। কিন্তু বড় গাছে ঝড় তেমন একটা প্রভাব ফেলতে পারে না, দুই একটা ডাল ভেঙে গেলে বড় গাছের কিচ্ছু যায় আসে না, সেই ডাল আবার গজিয়ে যায়। কিন্তু ওই বড় গাছ থেকে যখন ডালটা ভেঙে ছোট গাছের উপর পড়ে যায়, সেই গাছটাই কিন্তু একদম ভেনিশ হয়ে যায়। বাংলাদেশের অবস্থাটা হয়েছে তেমন। এখন বাণিজ্য মন্ত্রী যেটি বললেন, হয়তো তিনি এই অর্থেই বলেছেন যে ভারত যেহেতু তারা বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে, এখন বাংলাদেশও ভারত থেকে আমদানি বন্ধ করে দিলে ভারত ক্ষতিগ্রস্ত হবে, এই অর্থে বলেছেন কিনা সেটি একটি বিষয়। আর ভারত থেকে পণ্য আমদানি আপনারাও বন্ধ করে দিন, যেমন আপনারা পাল্টা ব্যবস্থা নিয়েছিলেন ট্রান্সশিপমেন্ট বন্ধের প্রেক্ষিতে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ, ঠিক তেমনি দেখি আপনারা কেমন পারেন যে আপনারা বাস্তবতা বর্জিত চিন্তা থেকে এই ধরনের কথাবার্তা বলছেন যে ভারত থেকে যাবতীয় পণ্য ভারতই বন্ধ করতে পারে, ভারত বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিতে পারে। অবস্থাটা কিন্তু এমন। ইতিমধ্যে পাকিস্তানের ক্ষেত্রে এমন ঘটনা কিন্তু ঘটেছে, পাকিস্তান থেকে যাবতীয় পণ্য রপ্তানি বন্ধ। বাংলাদেশের উপরেও যদি এই চাপ প্রয়োগ করে, এই খড়গ আরোপ করে, তাহলে কি ঘটবে সেটি একটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। এবং আমি এটি আরো জোর দিয়ে বলতে চাই যে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধের ফলে স্থলপথে সুতা আমদানি বন্ধ করলেন আপনারা, বাণিজ্য মন্ত্রণালয়। এবার ভারত থেকে যাবতীয় পণ্য আমদানি বন্ধ করে দিয়ে দেখুন তো যে কেমন পারেন, ছোট মুখে বড় কথাটা কেমন সাজে। কাজেই বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন যে ভারতে ক্ষতিগ্রস্ত হবে, আসলে বাস্তবতা হচ্ছে ভারত ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।